হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে তোমাদের সাথে মজার একটি ক্লাস নিয়ে আমি চলে এসেছি। তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি কিন্তু বোর্ডে একটু ছোট্ট করে দুটি ওয়ার্ড লিখে রেখেছি, সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আজকে তোমাদের এই টিউটোরিয়ালটিতে আমি সম্পূর্ণ বেসিক্যালি আলোচনা করব। এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্ট অনে আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যাবতীয় সমস্ত কিছু বিষয় কিন্তু তোমাদের সেখানে বিশ্লেষণ করে এক্সপ্লেন করে আমি কিন্তু অ্যাকচুয়ালি বুঝিয়ে দিয়েছি। যারা দেখনি তারা অবশ্যই পার্ট অনের যে ক্লাসটি আমি আপলোড করেছি সেই ক্লাসটি তোমাদের আগে দেখতে হবে। কারণ পার্ট ওয়ানের ক্লাসটি যদি তোমরা না দেখো তাহলে কিন্তু আজকে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারিক প্রয়োগগুলি আছে সেগুলি বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে। সো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, আমার যারা দেখোনি তারা অবশ্যই পার্ট ওয়ানের ক্লাসটি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি এবার শুরু করব। আমরা সকলেই কি জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি ছিল, তাই না? এটা আমরা সকলেই জানি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল বর্তমানে যদি কোনো কাজ চলতে থাকে কিন্তু কাজটি শেষ হয়নি, তাই না? যদি এমন বুঝায় তাহলে আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, তোমরা জানো। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের যে গঠন প্রণালী ছিল, অর্থাৎ যে ফর্মুলা দিয়ে আমাদের ট্রান্সলেশনটা করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়েছি। আজকে সেখানে বিস্তারিত আলোচনা করা যেহেতু সম্ভব না এই ক্লাসটিতে, তো আমরা কি জানি যে প্রথমে আমাদের সাবজেক্ট থাকে, পরে আমাদের সাবজেক্টের পরে যেটা এম ইজ আর, এই তিনটের মধ্যে যে কোনো একটি রূপ হয় টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে আমরা সকলেই জানি, তাই না? এখন এই যে এম ইজ আর, এটা তোমরা সকলেই জানো যে যেটা হচ্ছে নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহার করায়। তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, আর লাস্টে প্লাস দিয়ে বা আমাদের অবজেক্ট হিসাবে ব্যবহার করে থাকি। এতটুকু আমি আলোচনা করেছি। তাহলে এখন আসবো আমরা এই যে ব্যবহারিক প্রয়োগটি দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারিক প্রয়োগে আমরা প্রথমে যেটা একটু লিখতে পারি যে টু, যেটা আমরা লিখতে পারি টু এক্সপ্রেস নিয়ার ফিউচার, অর্থাৎ নিকট ভবিষ্যৎ যদি বোঝায়, নিকট ভবিষ্যৎ বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। ওকে, এটা হচ্ছে আই নাম্বার, মিন্স এক নম্বরে। এই যে নিকট ভবিষ্যৎ, এবার নিকট ভবিষ্যতে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল কি হতে পারে এক্সাম্পল যে নিকট ভবিষ্যৎ অর্থাৎ টু এক্সপ্রেস নিয়ার ফিউচার, আমাদের একটি উদাহরণ এখানে আনতে হবে। সেটি দেখো, মনে করো আমরা নেক্সট মান্থ বা পরবর্তী মাসে কোথাও রওনা হচ্ছি, এরকম যদি আমরা একটা উদাহরণ দিই, আমরা এক্সাম্পলে, ওকে, আমরা এ নাম্বারে মনে করো আমরা পরবর্তী মাসে গোয়ায় রওনা হচ্ছি বা গোয়াতে যাচ্ছি। আমরা পরবর্তী মাসে গোয়াতে রওনা হচ্ছি বা হইতেছি আমরা পরবর্তী মাসে গোয়াতে যাচ্ছি বা রওনা হচ্ছি বা হইতেছি। তাহলে পরবর্তী মাসে অর্থাৎ সেটা কিন্তু একদম নিয়ারের কাছাকাছি আছে, আমাদের একদম নিকটে আছে, যেটা হচ্ছে নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই যে যাচ্ছি বা যাইতেছি কখন হয়? যখন কোনো কাজ চলতে থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ব্যবহার করা হয় এবং সেটি নিয়ার ফিউচারে কিন্তু এক্ষেত্রে বোঝাবে। ওকে, আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এখন আমাদের এখানে কিভাবে এর ট্রান্সলেশন করতে হবে সেটি দেখো। সবার আগে আমরা কি করি, যে এখানে একটা সাবজেক্ট আমাদের খুঁজতে হবে। সাবজেক্ট হচ্ছে আমাদের এটা হচ্ছে মেন আমাদের সাবজেক্ট। আমরা হচ্ছে সাবজেক্ট।
রওনা হওয়া, রওনা হওয়াটা হচ্ছে আমাদের মেন ভার্ব। রওনা হওয়াটা হচ্ছে আমাদের মেন ভার্ব। মেন ভার্ব রওনা হচ্ছে আমাদের মেন ভার্ব। এবং এই যে পরবর্তী মাসে এটা আমরা ধরতে পারি যে এটা আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে সাবজেক্ট জানি আমরা, মেইন ভার্ব হচ্ছে এখানে রওনা হওয়া। তাহলে আমরা ইংলিশ হচ্ছে আমরা কি, অ্যান্সারটা কি হবে? আমরা হচ্ছে উই। অ্যান্সার হচ্ছে আমরা হচ্ছে উই। এবার অ্যান্সারটা আমরা করব উই। এবার উইর সাথে কি বসে? এম ইজ আর। এর মধ্যে তোমরা সকলেই জানো উইর সাথে সবসময় আর হয়। উই আর, উই আর, উই আর রওনা হওয়া। উই আর রওনা হওয়ার ইংরেজি এখানে কিন্তু তোমাদের গোয়িং যেটা ব্যবহার করা হবে, গো। উই আর গো। এই যে গো, গোর সাথে আমরা কি জানি? কন্টিনিউয়াসে সবসময় আইএনজি যোগ করতে হয়। উই আর গোয়িং। ওকে, এবার কোথায়? গোয়াতে। তাহলে একটা প্রিপজিশন বসাতে হবে টু। উই আর গোয়িং টু গোয়া। গোয়া, উই আর গোয়িং টু গোয়া। আমরা গোয়ার দিকে রওনা হচ্ছি বা গোয়াতে যাচ্ছি। কখন? পরবর্তী মাসে। নেক্সট, পরবর্তী ইংরেজি হচ্ছে নেক্সট। মাস মানে হচ্ছে মান্থ। নেক্সট মান্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী মাসে গোয়াতে রওনা হচ্ছি বা হইতেছি। তাহলে উই আর গোয়িং টু গোয়া। উই আর গোয়িং টু গোয়া নেক্সট মান্থ। বোঝা গেল? তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট উইর সাথে বসে আর, সকলেই জানো। যাওয়ার ইংলিশ গো। এখানে রওনা হওয়া যেটাকে, সেটা কিন্তু আমরা গো হিসাবে ধরবো। ওকে, তাহলে গোর সাথে সবসময় আইএনজি যুক্ত হয়, কন্টিনিউয়াস টেন্সে বসিয়ে দিয়েছি। এবার কার দিকে যাব? গোয়ার দিকে। তাহলে একটা প্রিপজিশন টু ব্যবহার করতে হবে আমাদের। টু, টু গোয়া নেক্সট মান্থ, পরবর্তী মাসে। এইবার আর উদাহরণ কি হতে পারে? আমাদের নিয়ার ফিউচারের আরো উদাহরণ আছে। মনে করো যে তুমি যে কোনো একটি কাজ কাল সন্ধ্যাতে আমাকে করিয়ে দিবে। তুমি যে কোনো একটি কাজ, দেখো বি নাম্বারে, তুমি যে কোনো একটি কাজ, তুমি যে কোনো একটি কাজ কাল সন্ধ্যায় করিয়ে দিবে। করিয়ে দিবে। তাহলে কি হলো? তুমি যে কোনো একটি কাজ কাল সন্ধ্যায় করিয়ে দিবে। ওকে, তাহলে কাল সন্ধ্যায় করিয়ে দিব মিন্স আমাদের কিন্তু নিয়ার ফিউচার হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবং সেটা কি? কাজটি করিয়ে দিতে হবে। করিয়ে দিতে হবে এই কথাটি কিন্তু বলেছে। তাহলে এখানে আমরা সাবজেক্ট সকলেই জানি যে ইউ, অর্থাৎ তুমি। তুমির ইংলিশ হচ্ছে ইউ। এটা হলো আমাদের সাবজেক্ট, সকলেই জানো। তুমি হলো সাবজেক্ট, হয়ে গেল। ইউ, ইউ এর সাথে বসে আর, ইউ আর। এখানে হচ্ছে মেন ভার্ব কিন্তু করিয়ে দেওয়া। এম বি হচ্ছে মেন ভার্ব। করার ইংলিশ কি? ডু। ডু, ডু এর সাথে আইএনজি। ইউ আর ডুইং, ইউ আর ডুইং, তুমি করিয়ে দিবে। বলেছে কি? যে কোনো একটি কাজ, যে কোনো একটি কাজ মানে কি? এনি থিংস, এনি থিংস, এনি থিংস, এনিথিং, যে কোনো একটি কাজ। তাহলে ইউ আর ডুইং এনিথিং, যে কোনো একটি কাজ করিয়ে দিবে। কবে? কাল। কোথায় আছে? কাল। কাজ করিয়ে দেবে কাল, এই যে সন্ধ্যায়। কাল সন্ধ্যায়। কাল মানে আমরা লিখতে পারি টুমোরো। টুমোরো, টুমোরো, কাল করিয়ে দেবে। এবার সন্ধ্যা হচ্ছে ইভিনিং। ইভিনিং। ইউ আর ডুইং এনিথিং, ইউ আর ডুইং এনিথিং, তুমি যে কোনো একটি কাজ করিয়ে দেবে টুমোরো ইভিনিং। আশা করি তোমাদের এই এক্সাম্পলটি বুঝতে কারো কোথাও সমস্যা নেই। দেখো, ইউ আর ডুইং এনিথিং, তুমি যে কোনো একটি কাজ করিয়ে দাও টুমোরো ইভিনিং, কাল সন্ধ্যার দিকে। কাল সন্ধ্যার দিকে আমাকে যে কোনো একটি কাজ তুমি করিয়ে দাও। এই হচ্ছে তোমাদের টু এক্সপ্রেস নিয়ার ফিউচার, অর্থাৎ নিকট ভবিষ্যৎ বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এটা হচ্ছে 1 নাম্বার ব্যবহারিক প্রয়োগ। এরপরে এরপরে মনে করো 2 নাম্বার। এবার দেখো, টু এক্সপ্রেস
হ্যাবিচুয়াল অ্যাকশন টু এক্সপ্রেস habitual action, to express habitual action, যারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছো তারা জানবে এই ব্যাপারটা কি। হ্যাবিচুয়াল অ্যাকশন কথার অর্থ হচ্ছে নিত্য অভ্যাস বোঝায়। এটা হচ্ছে নিত্য অভ্যাস, নিত্য অভ্যাস বোঝাতে, নিত্য অভ্যাস বোঝায়। তাহলে টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ নিত্য অভ্যাস বোঝাতে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার। এবার নিত্য অভ্যাস দেখো, নিত্য অভ্যাস কি সেটি এবার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। কিন্তু নিত্য অভ্যাস মনে করো, এক নাম্বার উদাহরণ, সাপোজ মনে করো যে আমার বাবা, সাপোজ মনে করো যে আমার বাবা প্রতিদিন বা প্রতিনিয়ত বলতে পারো, বা এখানে কথাটি আমরা ব্যবহার করতে পারি, যেমন সাপোজ সর্বদা হিসাবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, আমার বাবা প্রতিদিন, যেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় কাজ বুঝাবে, প্রতিদিন বা সর্বদা বা সব সময়, এই কথাটি আমরা ব্যবহার করি। আমার বাবা সর্বদা এই ভাষাটি ব্যবহার করলে খুব ভালো হবে। আমার বাবা সর্বদা তার চাবিটি হারিয়ে ফেলে বা ফেলেছে। আমার বাবা সর্বদা তার চাবিটি হারিয়ে ফেলে বা ফেলেছে। আমার বাবা তার চাবিটি সর্বদা হারিয়ে ফেলেছে। তার মানে কি, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় বোঝায়, অর্থাৎ সব সময় যে যেটা হচ্ছে সব সময় ব্যবহার হবে। ওকে, মানে আমার বাবা সর্বদা তার চাবিটি হারিয়ে ফেলেছে। তাহলে চাবিটি হারিয়ে ফেলা মানে এটা তার নিত্য প্রয়োজনীয় কাজ, মানে প্রত্যেকটা দিন সে চাবিটা কি করে, হারিয়ে ফেলছে। ওকে, তাহলে এখানে আমাদের করতে হবে এবার ট্রান্সলেশনটা কি হবে, আমার বাবা অর্থাৎ মাই ফাদার আমার বাবা অলওয়েজ মাই ফাদার অলওয়েজ, আমার বাবা সর্বদা কি হয়, এখানে হারিয়ে ফেলা হচ্ছে মেন ভার্ব আমাদের, এটা কিন্তু মেন ভার্ব, হারিয়ে ফেলা হচ্ছে মেন ভার্ব। মাই ফাদার, আরেকটি জিনিস হবে, মাই ফাদার এখানে অলওয়েজ এর আগে আরেকটি জিনিস হবে, সেটি হচ্ছে আমাদের ইজ। কারণ কি হলো, মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ ব্যবহার করা হয়। তাহলে মাই ফাদার ইজ অলওয়েজ মাই ফাদার ইজ অলওয়েজ, হারানোর ইংলিশ হচ্ছে লুজ, লুজ। এবার লুজের সাথে হচ্ছে আমাদের আইনি যুক্ত হবে, সেই জন্য এক্ষেত্রে কিন্তু ইএসটা বসবে না। লুজ মানে হচ্ছে হারানো, এখানে লুজের লাস্টে যে ইএস কথাটি আছে, ইএস কিন্তু বসবে না, কারণ এখানে আইএনজি যোগ করতে হবে। ওকে, তাহলে মাই ফাদার ইজ অলওয়েজ লুজিং, হারিয়ে ফেলছে তার, এখানে হবে হিজ মানে হচ্ছে তার, হার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো হচ্ছে এখানে হিজ হবে, কি হবে, চাবি ইংলিশ হচ্ছে কি। মাই ফাদার ইজ অলওয়েজ লুজিং হিজ কিস, অর্থাৎ আমার বাবা সর্বদাই তার চাবিটি হারিয়ে ফেলেছে বা হারিয়ে ফেলে। এই হচ্ছে তোমাদের হ্যাবিচুয়াল অ্যাকশন। এছাড়া আরও হতে পারে তোমাদের যেটা হচ্ছে নিত্য অভ্যাস বোঝাতে, আরও তোমাদের অনেক এক্সাম্পল আছে। সেটা হচ্ছে সাপোজ মনে করো, একটা স্টুডেন্ট দিয়ে আমি করি, মেয়েটি সর্বদা ক্লাসরুমে বেশি কথা বলে। মেয়েটি সর্বদা বা সব সময় ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে, ওকে, ক্লাসরুমে বা শ্রেণীর কক্ষে বেশি
কথা বলে, বেশি কথা বলে। তাহলে মেয়েটি সর্বদা বা সবসময় ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে বেশি কথা বলে। তাহলে এখানে কি হবে? একদম সোজা, এটার একদম সোজা হবে মেয়েটার ইংরেজি হচ্ছে দা গার্ল। ওকে, দা গার্ল, দা গার্ল মেয়েটি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ, দা গার্ল ইজ, দা গার্ল ইজ সর্বদা, সর্বদা এখানে আমরা ব্যবহার করতে পারি, অলওয়েজ ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। দা গার্ল ইজ অলওয়েজ, ওকে, দা গার্ল ইজ, দা গার্ল ইজ, দা গার্ল ইজ অলওয়েজ বা ফর এভার কথাটা আমরা ব্যবহার করতে পারি। দা গার্ল ইজ অলওয়েজ বা ফর এভার, অলওয়েজ আমরা ব্যবহার করতে পারি, ফর এভার ব্যবহার করতে পারি। দা গার্ল ইজ ফর এভার বা অলওয়েজ। ওকে, তাহলে মেয়েটি সব সময় বা সর্বদাই কি করে? বেশি কথা বলে। এখানে বেশি কথা রিলে হচ্ছে টকিং। দ্য গার্ল ইজ ফর এভার টকিং ইন দা, কি হবে? ক্লাসরুম, ইন দা ক্লাসরুম, ইন দা ক্লাসরুম। দ্য গার্ল ইজ ফর এভার বা অলওয়েজ টকিং ইন দা ক্লাসরুম, অর্থাৎ মেয়েটি সর্বদা বা সব সময় ক্লাসরুমে বেশি কথা বলে। অনেক স্টুডেন্টের দেখবা এই অভ্যাসটি আছে যে রেগুলার, রেগুলার কিন্তু দেখা গেল যে একটু বেশি কথাবার্তা বলে। সেই ক্ষেত্রেই কিন্তু এই উদাহরণটি আমি এখানে লিখেছি, যেটি তোমাদের হচ্ছে নিত্য অভ্যাস বোঝায়। ওকে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এইবার এইবার একটা দুটো হয়ে গেল, এবার 3 নাম্বার আরেকটি আমি একটু আলোচনা করি। এই জিনিসটাকে আমি একটু মুছে দিচ্ছি। ওকে, এই জিনিসটা একটু মুছে দিই। এখন মনে করো কোনো অবস্থার পরিবর্তন যদি বুঝে থাকি, কোনো একটি জায়গার অবস্থার পরিবর্তন বোঝাবে। সাপোজ তোমার গ্রাম হতে পারে, তোমার পরিবেশ হতে পারে, তোমার টাউন হতে পারে, যে কোনো একটি জায়গার অবস্থার পরিবর্তন যদি বুঝিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। ওকে, তাহলে সেই বিষয়টি এখন তোমাদের সাথে আমি আলোচনা করব, যেটাকে বলা হয় টু ডিসক্রাইব কারেন্ট চেঞ্জ। 3 নাম্বার, টু ডিসক্রাইব, টু ডিসক্রাইব কারেন্ট চেঞ্জ, টু ডিসক্রাইব কারেন্ট চেঞ্জ। কারেন্ট মানে হচ্ছে বর্তমান অবস্থা, CURRENT, কারেন্ট চেঞ্জ। তাহলে এই যে টু ডিসক্রাইব কারেন্ট চেঞ্জ, এটা হচ্ছে বর্তমান অবস্থা পরিবর্তন বোঝাতে, বর্তমান অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন, পরিবর্তন। ওকে, বর্তমান অবস্থার পরিবর্তন বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এবার বর্তমান কোন একটি অবস্থার পরিবর্তন কি হতে পারে? সাপোজ মনে করো কোনো গ্রামের পরিবর্তন হয়ে গেল, বা তুমি পরিবর্তন হয়ে গেলে হঠাৎ করে, এগুলো হচ্ছে একটা মানে হঠাৎ করে একটা বর্তমান পরিবর্তন হয়ে যাওয়া, অর্থাৎ নিজের অবস্থানটাকে বা পজিশনটাকে চেঞ্জ করে নেওয়া। ওকে, তাহলে সেই একটি উদাহরণ আমরা লিখতে পারি, যেমন গ্রামটি পরিবর্তন হয়েছে, গ্রামটি আমরা লিখতেই পারি গ্রামটি পরিবর্তন, পরিবর্তন হয়েছে, গ্রামটি পরিবর্তন হয়েছে, এই একটা লিখতে পারি। তারপরে আরো আমরা লিখতে পারি যেটা তার হাতের লেখার উন্নত হয়েছে বা পরিবর্তন হয়েছে, এটা আমরা লিখতে পারি তার হাতের লেখার, তার হাতের লেখার উন্নতি বা পরিবর্তন, পরিবর্তন হয়েছে, তার হাতের লেখার উন্নতি বা পরিবর্তন হয়েছে।
আমরা লিখতে পারি। সাপোজ দুটো দিয়ে আমি করাচ্ছি, তাহলে গ্রামটি পরিবর্তন হয়েছে। গ্রামের ইংলিশ দ্য ভিলেজ, অ্যান্সারটা কি লিখবো? দ্য ভিলেজ ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো দ্য ভিলেজ ইজ চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, তার সাথে আইএনজি যুক্ত হবে, চেঞ্জিং। দ্য ভিলেজ ইজ চেঞ্জিং, অর্থাৎ গ্রামটি পরিবর্তন হয়েছে, যে বর্তমান অবস্থা, যে গ্রামের একরকম অবস্থা ছিল এখন অন্যরকম অবস্থা হয়েছে, সেটা হচ্ছে গ্রামের পরিবর্তন বোঝাচ্ছে অবস্থা। তার হাতের লেখার উন্নতি হয়েছে। তার এখানে কিন্তু মেনশন করে দেয়নি ছেলে নামে, ছেলে নামে কিন্তু মেনশন করে দেওয়া হয়নি, শুধু তার কথাটি দেওয়া আছে। হিস দিলে হবে, হার দিলে হবে, হার হার, তাহলে হার আমরা লিখতে পারি বা হিজও লিখতে পারি, কোনো রকম অসুবিধা নেই। হার, তাহলে হার যে কথাটি আমি লিখলাম, এবার কি আসবে? হাতের লেখার পরিবর্তন, হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিং, হার হ্যান্ড রাইটিং, তার হাতের লেখা কি হয়েছে? হার হ্যান্ড রাইটিং ইজ, হার হ্যান্ড রাইটিং ইজ, কারণ থার্ড পারসন, হার হার হ্যান্ড রাইটিং ইজ, তার হাতের লেখা কি হয়েছে? উন্নতি হয়েছে, ইমপ্রুভ, ইমপ্রুভ, ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি হওয়া বা পরিবর্তন করা, তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে হার হ্যান্ড রাইটিং ইজ ইমপ্রুভিং, অর্থাৎ তার হাতের লেখা পরিবর্তন হয়েছে। এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহারিক প্রয়োগ, সেই ব্যবহারিক প্রয়োগ কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিলাম, কখন কোন অবস্থাতে কিভাবে করতে হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি। এখন যে পার্টটি করাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমাদের একটু মনোযোগ দিয়ে এখন বুঝতে হবে। দেখো এই জিনিসগুলো আমি একটু মুছে দিই। দেখো আমরা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পার্ট 1 করলাম, আজকে পার্ট 2 অনেকটাই করে ফেললাম। এই পার্ট 2-র মধ্যে আরেকটু বিষয় আছে, সেটি দেখো। এই বিষয়টি কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে যারা 9-10-এ পড়ো তাদের জন্য বহুত ইম্পর্টেন্ট পার্ট একটি। গ্রামার করতে গেলে তোমাদের এই জিনিসগুলি দরকার পড়ে। দেখো এখানে সাপোজ মনে করো যে 3 ধরনের সেন্টেন্স দিয়ে হবে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এ ডবল এফ আইআর, অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হতে পারে, তারপরে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হতে পারে নেগেটিভ সেন্টেন্স, আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সব সেন্টেন্স এগুলো, ওকে ইন্টারোগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে একটা সেন্টেন্স তোমাদের দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাক না কেন, অ্যাফার্মেটিভ যদি থাকে তোমরা নেগেটিভ করবে কিংবা ইন্টারোগেটিভ করবে, কিংবা ইন্টারোগেটিভ থাকলে এই দুটো করতে হবে, নেগেটিভ অ্যাফার্মেটিভ। এবার নেগেটিভ থাকলে তাহলে আমাদের ইন্টারোগেটিভ এবং অ্যাফার্মেটিভ এই দুটো করতে হবে। অর্থাৎ যে কোনো সেন্টেন্সে দিক না কেন, যে দিকেই দিক না কেন, যে কোনো একদিকেই দিক না কেন, আমরা দুটো করতে পারবো। দেখো এই জিনিসটা একটি খুব ভালোভাবে বুঝবে। আমরা সাপোজ একটা এক্সাম্পল দিয়ে দেবো করাই, সেটা হচ্ছে আই অ্যাম প্লেইং, আই অ্যাম প্লেইং, আমি খেলা করিতেছি। তারপরে আরো উদাহরণ দাও, ইউ আর প্লেইং, ইউ আর প্লেইং, ইউ আর প্লেইং, ওকে আই অ্যাম প্লেইং, ইউ আর প্লেইং। তারপরে আরো দাও এক্সাম্পল, দেখো আরো দাও, ইউ আর প্লেইং, ওকে। তারপরে দাও হি ইজ প্লেইং, সব প্লেইং দিয়ে করবো, হি ইজ প্লেইং, হি ইজ প্লেইং, আমরা সব প্লেইং দিয়ে করবো। আই গেল, ইউ গেল, হি গেল, তারপরে উই দাও, উই আর প্লেইং, উই আর প্লেইং। আর একটা দাও দে আর প্লেইং, দে আর প্লেইং। আই এম প্লেইং, ইউ আর প্লেইং, হি ইজ প্লেইং, উই আর প্লেইং, দে আর প্লেইং। আমি এখানে 5টা এক্সাম্পল লিখেছি, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাঁ বোধকের ক্ষেত্রে আমরা লিখেছি। এবার হ্যাঁ বোধক থেকে যখন না বোধক করতে বলবে, দেখো কি মজার একটা বিষয়, সেটা কি আই এম প্লেইং, হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ বোধকে আছে। যখন নেগেটিভে করতে বলবে সেটা হবে আই অ্যাম, নেগেটিভ মানে না আসবে কথাটা,
তাহলে সবসময় নট যুক্ত হবে, নট প্লেইং। আই এম নট প্লেইং, আমি খেলা করিতেছি না। সেম ভাবে ইউ আর প্লেইং যদি করা যায়, ইউ আর শুধু নট আসবে, নেগেটিভে নট প্লেইং, ইউ আর নট প্লেইং। তারপরে কি আছে, হি ইজ প্লেইং, তাহলে হি ইজ নট প্লেইং, হি ইজ নট প্লেইং। ওকে, শুধু নট কথাটা আমাদের নেগেটিভের মধ্যে ঢুকাতে হবে। তারপর কি আছে, উই আর প্লেইং, তাহলে উই আর নট প্লেইং, উই আর নট প্লেইং। তারপরে কি আছে, দে আর প্লেইং, তাহলে আমরা লিখতে পারি দে আর নট প্লেইং, দে আর নট প্লেইং। এই হচ্ছে আমাদের নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করলাম। এখন যেটা আমাদের ইন্টারোগেটিভ, যেটা হচ্ছে আমরা জিজ্ঞাসা চিহ্ন হিসাবে ব্যবহার করে থাকি। জিজ্ঞাসা বা প্রশ্নবোধক বাক্য বলা হয়। প্রশ্নবোধক বাক্য করতে গেলে শুধু আমাদের খেয়াল করতে হবে নেগেটিভ বাদ দাও। এবার নেগেটিভ তো আমাদের কাজ শেষ, তাহলে অ্যাফার্মেটিভ থেকে আমাদের ইন্টারোগেটিভে আসতে হবে। তাহলে কোশ্চেন করতে গেলে শুধু অক্সিলারি ভার্ব বা যেটা আমরা টু বি ভার্ব বলে থাকি, তাই না, অক্সিলারি ভার্ব এম ইজ আর। আপাতত এই তিনটে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছি এখানে, সেই তিনটে তোমরা শুধু মনে রাখো। অনেক আছে অক্সিলারি ভার্ব, আবার টেন্স পারবো তখন আবার বলবো কোনগুলো অক্সিলারি ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব শুধু আগেই আসবে। কি বললাম, অক্সিলারি ভার্ব শুধু আগে আসবে। তাহলে আই এম প্লেইং, তাহলে অক্সিলারি ভার্বটা আগে দিই, এম আই প্লেইং, এম আই প্লেইং, একটা জিজ্ঞাসা চিহ্ন। যেহেতু ইন্টারোগেটিভ করতে হচ্ছে সেই জন্য আমাদের জিজ্ঞাসা চিহ্ন মাস্ট দিতেই হবে। জিজ্ঞাসা চিহ্ন না দিলে কিন্তু তোমার সেন্টেন্সটা ভুল। শুধু অক্সিলারি ভার্ব আগে আসবে, তাহলে কি আই এম প্লেইং হয়ে গেল, আমি খেলা করিতেছি। আর যদি ইন্টারোগেটিভে বলে এম আই প্লেইং, আমি কি খেলা করিতেছি, হয়ে গেল। সেম ভাবে ইউ আর প্লেইং, অক্সিলারিটা আগে নিয়ে আসবো, আর 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 আসবে, তারপর ইউ প্লেইং, আর ইউ প্লেইং, আর ইউ প্লেইং, তুমি কি খেলা করিতেছি। তারপর হি ইজ প্লেইং, ইজটা আগে আসবে, ইজ হি প্লেইং, ইজ হি প্লেইং, সে কি খেলা করিতেছে। তারপর আছে উই আর প্লেইং, আমরা খেলা করি। এবার অক্সিলারিটা আগে নিয়ে আসো, আর আর উই প্লেইং, আর উই প্লেইং, আমরা কি খেলা করিতেছি। আর এটা হচ্ছে সে কি খেলা করিতেছে। এইবার আছে লাস্ট দে আর প্লেইং, তাহলে দে আর প্লেইং, আরটাই আগে আসবে, আর দে প্লেইং, আর দে প্লেইং। লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন মাস্ট, আমি বারবার তোমাদের বলছি, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন মাস্ট দিতে হবে যখন ইন্টারোগেটিভ কোশ্চেন তোমাদের করতে বলবে। তাহলে এই ছিল তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যাবতীয় কিছু আমি সম্পূর্ণ আলোচনা করলাম, কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও বা দুটো ক্লাসের মাধ্যমে কিন্তু আমি সম্পূর্ণ বেসিক্যালি আলোচনা করলাম, আর কিচ্ছু নেই। তোমরা এবার মনোযোগ দিয়ে পার্ট 1 পার্ট 2 প্রেজেন্ট কন্টিনিউয়াসের তো পড়তে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরও আমি দুটো পার্ট করেছি, পার্ট 1 পার্ট 2, সম্পূর্ণ এই দুটো টেন্স নিয়ে, অর্থাৎ এই দুটো টেন্সের এক্সাম্পল নিয়ে এর পরের টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে কি করব, কিভাবে ট্রান্সলেশন করতে হবে, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন কিভাবে করতে হবে, সেই ক্লাস নিয়ে আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেখা করছি। তাহলে আজকে এখানেই আমি শেষ করছি।